এইবার আমাদের ভ্রমণটা ঢাকা টু পারো। ভুটানের মধ্যে 20টি জেলা আছে, এর মধ্যে পারো একটি জেলা। পারো ভুটানের রাজধানী থিম্পুর খুব কাছে। আমাদের ফ্লাইট শুরু হওয়ার কথা 10:50। ড্রক এর আমাদের ফ্লাইট। ড্রক মানে হলো থান্ডার, মানে বজ্রপাত। ভুটানের আদি নাম কিন্তু ড্রকই ছিল, পরবর্তীতে এটা ভুটান নামকরণ করা হয়। বিমান 10:50 ছাড়ার কথা, কিন্তু একটু লেট করে ছাড়ে। বিমানে উঠে বসলাম। বিমান আস্তে আস্তে উপরে উঠছে, 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 উপরের দিকে উঠতে থাকে আর নিচের দিকে নামতে থাকে। উপরে ওঠা সব রকম বিল্ডিং, উপরে উঠে গেল। নাস্তা দিতে না দিতেই নাস্তা দিল, আমার মনে হয় একটু চোখ বন্ধ হইল। 10-15 মিনিট হয়তো বা ঘুমাইলাম। পরে ঘোষণা আসলো যে আমরা প্রায় ভুটানে চলে আসছি। 50-55 মিনিটেই ভুটানে চলে আসা যায় ঢাকা থেকে, মানে পারোতে চলে আসা যায়। নাস্তা দিল, নাস্তা খেয়ে ভালো লাগলো। অল্প নাস্তা, কিন্তু মজা ছিল, নাস্তাটা ভালোই ছিল। কফি নিলাম, পানি নিলাম, ভালোই ছিল নাস্তাটা। ভুটান যখন বিমানটি নামবে, নামার সময় ঘোষণা হলো, কিন্তু কোনো কারণে বৈরী আবহাওয়ার কারণে আকাশে ভাসতে থাকলো কিছু। সেটা আমার মনে একটু স্বাভাবিকভাবে টেনশন তৈরি করছে যে কি হতে পারে। কারণ একে তো বৈরী আবহাওয়া, তার উপর হলো ভুটানের যে এয়ারপোর্ট। ভুটানের এয়ারপোর্টটা হলো সবচেয়ে কঠিন একটা এয়ারপোর্ট এবং বিপদপ্রবণ এয়ারপোর্ট। কেন? কারণ ভুটানের এয়ারপোর্টটা, নেপালের এয়ারপোর্টটাও বিপজ্জনক, তো ভুটানের এয়ারপোর্টটা আরও বিপজ্জনক। কারণটা হলো পাহাড়ের একেবারে মাথায় ঘেঁষে বিমান নিচে নামে, এবং যেই জায়গাটাতে নামে জায়গাটা খুব বড় না। বড় না কেন বললাম? আমরা ছোটোকালে আমাদের একটা মাঠ ছিল, খেলার মাঠ। 5টা বট গাছ ছিল, সেখানে একটা গাব গাছ ছিল, বাজার চারতলা মাঠ। আমার মনে হলো ঠিক বাজার চারতলা মাঠের মতোই, সেই বড় মাঠটার মতোই এই ভুটানের এয়ারপোর্টটা। খুব ছোট, মানে এরা পাহাড় কাটতে চায় না। আমরা তো সাধারণত দেখা যায় একদিনে সব পাহাড় কেটে ফেলি, পারলে 2-3টা পাহাড় কেটে ফেলি, অথচ বাংলাদেশে সব মানুষ মিলেও একটা পাহাড় তৈরি করতে পারবে না। তারা পাহাড় কাটতে রাজি না। তাই ভুটানের এয়ারপোর্টটাতে নামা অনেক কঠিন। কঠিন কেমন আমি বলি, ধরেন আকাশ থেকে একটা ক্রিকেট খেলার বল একটা পাত্রের মধ্যে, পাত্রটা কেমন, একটা বলের মধ্যে, যে বলের মধ্যে সাধারণত বাচ্চারা গোসল করে, এ বলের মধ্যে নামবে, আকাশ থেকে আসতে নামবে। ঠিক আমার কাছে মনে হলো ভুটান এয়ারপোর্টে নামাটা হলো আকাশ থেকে একটা বলের মধ্যে একটা ক্রিকেট খেলার বল নামার মতো, অথবা একটা বলের মধ্যে আপনি জাম দিয়ে পড়বেন আকাশ থেকে। ঠিক যেমন কঠিন, ঠিক তেমনি ভুটান এয়ারপোর্টে নামাটা অনেক কঠিন। নামার পর মনে হলো বাপরে, একটা বিশাল ঘটনা সফল হলো। ওঠাটা মোটামুটি সফল, কিন্তু নামাটা অনেক কঠিন। কারণ ওঠাটা যখন উপরে উঠে আশা করি এটা সহজে উঠে যেতে পারি, কিন্তু নামাটা খুব কঠিন। যখন নামলাম তখন ভালোই লাগলো। আবার টেনশন খুব কাজ করছিলও না, কারণ যেই জায়গায় যত বিপদের আশঙ্কা থাকে সেখানে তত বেশি দক্ষ ক্যাপ্টেন নিয়োগ করা হয়, এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দক্ষ ক্যাপ্টেনদের একজন মনে হয় ভুটানে যে নামে। এই কারণে ভুটানে কিন্তু এত কোনো ফ্লাইটও নামে না, সব ফ্লাইট নামতে পারে না। পাহাড়ের মাথা ঘেঁষে আমরা নামলাম। নেমে দেখলাম যে তারা কিন্তু খুব পরিমাণ যে বেড়া ওয়ালটাও দিয়ে রাখছে, এমন হালকা তার দিয়ে রাখছে। তো তারগুলি কাছে বের করে যে আসে, যে এয়ারপোর্টের কাছে যাই গেছে, একটু কন্টেন্ট ক্রিয়েট করে একটু ছবি তুলে সেলফি তুলে, কিচ্ছু না। ভুটানের সুন্দর একটা রাস্তা। ভুটান আইসা পড়ছি, কিংডম অফ ভুটান। 100 ড্রাগনার্স। এবং ভুটান এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখলাম যে একটা জলচিত্র, অনেকক্ষণ তাকায় থাকলাম, এত সুন্দর।
ভুটান এয়ারপোর্টটাই মানে পারো এয়ারপোর্টটাই ছিমছাম, খুবই সুন্দর গোছানো, ভাল লাগছে, সব মিলিয়ে ভাল লাগছে অনেক।